মারা একটু একটু করে ইরফানকে প্যাকেটের প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়রার দিকে চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এ জীবনে নিজের ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল, আজ আরেকজন অ্যাড হলো। খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়, মায়রাকে তার পায়ের উপর থেকে নামিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন কোনো অসাধ্য সাধন করেছে, কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে পাকা প্যাকেটটা দিকে চেয়ে রইল। বিড়বিড় করল, স্বার্থপর একটা লোক, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটে পকেটে রেখে দেয়। তার বাম পাশে থেকে মায়রা হিজাবটা মুখ মুছে নেয়। মায়রা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে ঘেঁষে বসে। মায়রা আর চোখে তাকালো, কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মায়রা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে, কিছু না। ইরফান মায়রার দিকে তাকালে দেখতে মায়রা মাথা নিচু করে আছে। ইরফান মায়রার কোলে ওপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মায়রা মুখ বাঁকালো, কি স্বার্থপর, নিচে বসে খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেছে। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খেতে কিছুটা সমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন কোন ভার্সিটি, মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইট? কোনো উইশ নেই? মায়েরা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজে চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো, আমি শুনেছি। আমাদের গ্রামের সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা বোকার প্রশ্নে ঠোঁট পাখি সূক্ষ্ম এসে উত্তর দেয়, কচ ইন ফিউচার ওখানে তুমি পড়বে। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মায়রা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝানোর চেষ্টা করছে ইরফান আসলে হেসেছে। এই লোককে হাসতে দেখে কৌতূহল মায়রার এই জীবনে মিটবে না, কারণ এই লোকের তো হাসেই না। মনে তো হলো হাসলো, কিন্তু মায়রা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপর রাখা আর একটা প্যাকেট নিয়ে গাড়ি জানালা দিয়ে মায়রার দিকে বাড়িয়ে দেয়। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভুরু কুচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মায়রা মুখ কুচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ার মনোযোগ দিল। সকাল 7টা, শুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবা ট্রাই করছে। এতে তো মিথ্যা ব্লেম আবার ফাইসের সেই কথা। তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে ব্যালকনি থেকে ঘরে আসে। কিছুক্ষণ পায়চারি করে ঘরে। এরপর ঘর থেকে বেরোলো। তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। টিনা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলো, চোখে এমন লাল কেন? রাতে ঘুমাসনি? শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। একটু আগেও সে খারাপ লাগা কাজ করছিল। এত অশান্তি লাগছিল। মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আব্বার চেয়ে। টিনা বেগম হাত ধরে ঘরের ভিতরে আনে। এরপর টিনা বেগমকে তার বেডের সাইজে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে, চুল টেনে দাও, রাতে একটু ঘুমাতে পারিনি। টিনা বেগম মৃদু হাসলো, তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস? কথা বলতে বলতে শুদ্ধর কপাল গাল চেক করলো। না, শরীর তো ঠান্ডাই। শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে, কোনো কারণেই ঘুম পাড়ার আমায়। আজকে ভার্সিটি শেষ। ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। 6 মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছ তবে খবর আছে তোমার আদরের। আমি শুকিয়ে যাচ্ছি। টিনা বেগম শুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলো, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বলে, বাবা কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুজে বলে, বলো। তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওই যে সামিয়া। ওকে কিন্তু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহুদিনের শখ আমার। ইনায়া মায়ের বিয়েটা তো হয়েই গেল, ইরফান বাবাও বিয়ে করে নিয়েছে।
তুইও এবার বিয়েটা করে নে বাবা। শুধু রাগ হওয়ার কথা, ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগে পর্যন্ত এটা ভেবে রেগেছিল, কিন্তু এখন কেন যে রাগ লাগছে না। শুদ্ধ মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর টিনা বেগমে দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলে, তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো? টিনা বেগম হেসে বলে, খুব পছন্দ করি, তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করি, অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? শুদ্ধ কথায় টিনা বেগম মুখ থেকে হাসি মিলিয়ে যায়। একটু পরেই আবারও হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। সামিরা কালকে রাতে কি বলছিল জানিস? বলে তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দিবে না, এটা আমি জানি। তো তার মায়ের কথা একটু অবাক হয়নি। তার মা এমন একটা সে জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়ে রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাবার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে। তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনোই কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো। তার মামা সবসময় বলতো শুদ্ধ পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে। তবে টিনা বেগম উত্তর দিবেন, আমার স্বামী যা রেখে গিয়েছেন সেটা আমার জন্য যথেষ্ট, আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকের এই জায়গায় এসেছে তার মায়ের জন্য। তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকের শুদ্ধ। আচ্ছা, যে মায়ের একমাত্র আশা ভরসা বাঁচার অবলম্বন সবটুকু তার ছেলে হয়, সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধর গলায় শুকিয়ে আসলো। ভীষণ ভীতু মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক? শুদ্ধ মনে বলে, ঠিক নয়, বরং মায়ের সামনে ভীত হওয়াটাই অধিক ঠিক। এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে, যে একটা বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নিবে, সে বাক্য উচ্চারণ করবে। সে ভীষণ ভয় পাচ্ছে। তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীত। এখানে ভুলটা আসলে কার? ফারাহকে মন দিয়েছিল এজন্য, নাকি তার মা অন্য একটা মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এজন্য? শুধু একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচার না হতো, সে আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিভ করতো, এমন হলে তো তার বিয়ে হতোই না। আর এখন তাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না। ফারাহ এখন ভার্সিটিতে পড়ছে, আর সে ফারাহকে পছন্দ করত তার ভার্সিটির লাইফ থেকে। সে ফারাহকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়, তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তু যখন তার লাইফে সেটেল হয় তখন থেকে ফারাহকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কীভাবে? টিনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়া শুদ্ধ। চাপা দীর্ঘশ্বাস ফেলে শ্বাস চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। টিনা বেগম বলেন, খেয়ে যা। আর তোর ভার্সিটি এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো 8টার কাছাকাছি। শুদ্ধ হেসে বলে, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটিতে যাব, বাইরে খেয়ে নেব, এখন আসি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গতকাল প্রায় 2টার দিকে ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছিল। মায়েরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। এ বাড়ি আসার পর মায়েরা সেভাবে কখনই কোনো কাজ করেনি। আজ তো বাসা অনেক মানুষ, এজন্য ভাবল সে তার শাশুড়ি আর রিতাকে নিয়ে একটুখানি হেল্প করবে। নিজের বাড়ি থাকলে তো অনেক কাজ করত, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়। সবার জন্য নাস্তা বানানো হেল্প করছিল মায়েরা রিতার সঙ্গে। হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেওয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে। নিজে উঠে ইরফানের জন্য এক মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গেল। গলা ছেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। মায়েরার কণ্ঠে ইরফানের চোখ মেলে তাকায়। নীরবে মায়ের হাত থেকে কফির মগটা
নিয়ে চুমুক দেয়। মায়েরা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো করে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার হাত ছাড়তে চায়। ইরফান বিরক্তমাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? আমি কাজ করছি, হাত ছাড়ুন। ইরফান মায়েরার হাত ধরে টেনে এনে তার সামনে বসে গম্ভীর গলায় বলে, বসো, ইম্পর্টেন্ট কথা আছে। মায়েরা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে, কি? ইরফান বাঁ হাতে মায়েরার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মায়েরার পানে চেয়ে। মায়েরা অধৈর্য গলায় বলে, কি বলবেন? ইরফান কিছু বলল না। মায়েরার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেডসাইডের টেবিলের উপর রেখে প্রশ্ন করে, তুমি বলেছিলে তোমার সৎ মা, এটা কি রেগে বলেছিলে? মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ভুরু কুচকে বলে, আই থিঙ্ক উনি তোমার সৎ মা নয়। অ্যাম আই রাইট? মায়েরা কি বলবে বুঝলো না। এই লোক এসব কি আবল তাবল বকছে। মায়েরা মনে পড়ল গতকাল তার মা ইরফানের কিছু বলেছে। সে স্টেজের সামনে থেকে ভিতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। এতবার ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়েরার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মায়েরা একদিন রেগে বলে ফেলেছে মায়েরা সৎ মা, কিন্তু ভদ্রমহিলা দেখে একদমই তেমন মনে হয়নি তার। মায়েরার দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উনি আসলে তোমার সৎ মা? মায়েরা চোখ নামিয়ে নেয়। তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারত না এটা তার সৎ মা। তার মা তো তাকে বুঝতে দিত না। ইরফানে যেন মনে হচ্ছে উনি তার সৎ মা নয়। মায়েরা তেমন মনে হতো, কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়েরা সৎ মা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণাও জমে। ছোট করে বলে, ইরফান গম্ভীর গলায় বলে, বাট সি ইজ আর গুড মাদার। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। মায়েরার কানে বাজে, তার মা ভালোই, তিনি ভালো মা সত্যি, তবে সে যে বিয়ে করতে চায় হয়তো বাকি ছিল না, কিন্তু তার কথা শুনল না। সে তো খুব বড় হয়ে যায়নি। তার বান্ধবী কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তারই বিয়ে হয়ে গিয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না, ঠিক আছে, সে তো বলেনি তার রাজকন্যার মতো করে রাখতে। সে বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শুনেনি। শুনবে কি করে? সৎ মা না? কেন যেন মায়েরা রাগ হলো। ইরফান তার মাকে ভালো বলায় রেগে বলে, আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়িয়ে দিয়েছে, বুঝলেন? আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, আমাকে আর একটু সময় দিক, আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার কথা শোনেনি। আর আমাকে তো বিয়ের পর শুধু চড়থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম ওর চেয়ে করুণ পরিণত হবে আমার। কথা আছে না, পরের বাড়ির রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ি কাজের মেয়ে হয়ে থাকা ভালো, সেটাই চেয়েছিলাম আমি। কিন্তু আমার কথা শোনেনি উনি। কথাগুলো বলে মারা একটু দম নেয়, চোখ বুজে শ্বাস নেয়। এরপর আবার বলে, আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছে, ভালো কথা। যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত, অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতেই আমার জীবন কাটায় ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারো বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখনও হেলে খেলে দিন পার করছে, আর আমি ঘরবন্দি হয়ে বসে আছি, বিবাহিত হয়ে গিয়েছি। এসব কিছুর জন্য আমার মাই দায়ী, আর আপনি তাকে ভালো। থেমে গেল মায়েরা, কথা জড়িয়ে আসে, চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মায়েরা লাস্ট কথা যেন ভীষণ আবেগ ঝরে পড়ল। সে কেন বিবাহিত, এটা যেন এখন মায়েরার ওপর একটা বোঝা। তার মতে সে তো ছোট। ইরফান স্তব্ধ চোখে মায়েরার দিকে চেয়ে থাকে, ঢোক গেলে কেন যেন মায়েরার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময় হিসাব নেই। চোখের পলকে বলল না একবারও। ছোট করে বলল, ইটস ওকে। কথাটা বলে মায়েরা হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঠান্ডা গলায় বলে, ইউ ক্যান গো।
এরপর গটগট পায়ে ব্যালকনিতে চলে যায়। মায়েরার মাথা তুলে পিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গেল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মায়েরা কেন বলল এসব? মিথ্যা তো বলেনি। মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনি দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায়। মায়েরা খুঁত করে কেসে উঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়ে দিল না। মায়েরা কি বলবে বুঝলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতে সিগারেট 2 আঙ্গুলে চেপে নিভিয়ে দিল, তবে পিছু ফিরল না। মায়েরাকে আর কিছু বলল না। মায়েরা কেন যেন খারাপ লাগলো। হঠাৎই কেমন যেন নিশ্চুপ হয়ে গেল ইরফান। মায়েরা মিনমিন করে বলল, আমি আসলে আপনাকে। মায়েরার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেয়ালে 3টে পরপর পাঁচ মারে। মায়েরা কেঁপে উঠে। ইরফান মায়েরার পাশ কেটে হন করে ব্যালকনি থেকে ঘরে এসে তার ঘরের ভিতরে থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ভীষণ খারাপ লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল, অপেক্ষা করলো ইরফানে বের হওয়া। সময় পেরিয়ে গেল। যখন ইরফান বের হয় না তখন মায়েরার উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল। কিন্তু ইরফান এমন কেন করলো? রেগে তো তাকে কিছু অন্তত বলে। এবার যে কিছুই বলল না, যেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে সে গাড়ি দাঁড় করায়। মুখবায় গম্ভীর। গেটের সামনে গিয়ে বেল চাপে কয়েকবার। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুধু মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিয়ে মাথা উঁচু করে সামনে তাকালে ফারহাদকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। শুদ্ধ ঢোক গেলে নিজেকে সামলায়। এরপর হেসে বলে, সকাল সকাল এই জঘন্য মুখটা আমার সামনে না আনলে খুব কি ক্ষতি হতো? ফারাহ ভুরু কুচকে থাকা শুদ্ধর দিকে বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে। কি খারাপ ভাবা যায়? রেগে বলে, তো এ বাড়ি এসেছেন কেন? তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি। শুদ্ধ ফারাহকে পাশ কেটে ভিতরে গিয়ে বলে, তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কি এসেছে? দিলেও নিব না। যার তার বাড়িতে দাওয়াত খেতে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম আমাদের বাড়ির খাবারের দুর্নাম করবেন না। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারাহর দিকে চেয়ে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার তো ভালো, তোমার বাতাসে খাবারের সাথে মিশে আমার পেটে খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারাহ কটমটো দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনের ওপাশে ব্যক্তিকে শক্ত গলায় বলে, ছাদে আসো এক্ষুনি। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায় সিঁড়ি বেয়ে উপরে উঠে। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো। ফাইজ তার ঘরে থেকে বেডে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় পা ফেলে যায়। ফাইজ পিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছি? শুদ্ধ উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসলো। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল, কেমন আছিস? রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো। রাসেলের বয়স হবে 22-23 বছর। ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথা হেসে উত্তর করল, ভালো আছি শুদ্ধ ভাই, আপনি কি বলবেন? শুদ্ধ রাসেলের কাঁধে হাত নামিয়ে নেয়। রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলা প্রশ্ন করে, মদ খাওয়া ভালো কথা নয়। আমার বোনকে দিতে গেলে কেন? দিয়েছ অবশ্য, ভালো করেনি। এটা তোমার বড় ভাইকে বলনি কেন? রাসেল আমতা করে বলে, ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন। আমি কম পাওয়ার ওষুধের সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম। কথাটা বলতে দেরি হলো রাসেলের। এক গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নয়, বরং তার চেয়ে বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ি আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো, এসব ভাবলে ভুল। এইসব অসভ্যতামি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলে দেবো একদম। ভাই শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভিতরে পা রাখতে দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারল। ফাইজ অবাক হলো, শুদ্ধ তার কাজিনকে এভাবে মারছে কেন? ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গিয়ে গটগট পায়ে ছাদ থেকে নামতে গেল। ফাইজকে দেখে একবার দাঁড়ালো। পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলার ধরে রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইবাস খাইয়ে বাড়ি বয়ে এসে আবার ভাইকে মেরে যাচ্ছিস, এসব কি?
শুধু রেগে ফয়েজকে ধাক্কা দেয়, বিরক্ত কণ্ঠে বলে, আমার ইচ্ছা, যা ইচ্ছে করব, তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে, আসলেই তো মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনাটুকু নেই তোর মাঝে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে জীবিত চোখে তাকিয়ে রইল। হঠাৎই শব্দ করে হেসে দেয়, চোখ দুটো ঝাপসা ঠেকলো, ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাটকে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলের, বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না, যা। তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে। নামের বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলা রম্ভা। এরকম নামের বন্ধু আমার নিজেরও লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ ভাই, ভাবি শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম। সরি ভাই, মজা করতে চেয়েছিলাম। তোমাদের এত ঝামেলা হবে বুঝলে এরকম করতাম না। রাসেলের কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলল। শুদ্ধ হাসছে বিদ্রুপ হাসি। ফাইজের কাঁধে হাত রেখে বলল, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিন্ত না ভেবে এত হাসি পাচ্ছে, এমন জোকস আমি জীবনেও ফিল করিনি, তবে শুনেছি বহু। ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতে চাইল, তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে দুহাত গুছিয়েছে, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎই গিয়ে উঠল, কেন বাড়ল বয়স, ছোট্টবেলা বন্ধু হারিয়ে যায়। ফাইজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো, শুদ্ধ। শুদ্ধ মাথা নিচু করে হাসলো, পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি ধাপ দ্রুত শেষ করতে চাইল। ডান হাতে প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতে বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখ জোড়া পরিষ্কার করে ইরফান বেডের উপর বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিতে সাউন্ড লাউডে দেয়। কিছুক্ষণ মাঝে ওপাশের কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর দিয়ে বলে, নুসরাত, 10:30 যে ক্লাস নেওয়ার কথা ছিল সেটা 9:30 দিবে, সবাইকে জানিয়ে দাও। ওপাশ থেকে মেয়েটার সময় দেখলো প্রায় 8:30 বাজে। আমতা আমতা করে বলল, স্যার, আর মাত্র 1 ঘন্টার সময় আছে, আমি কিভাবে? ইরফান বিরক্ত হয়, ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে, সবাইকে জানানোর জন্য হাইলি 10 মিনিটস এনাফ। নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায়, এতপর বলে, স্যার, গত রাতে না বলে দেওয়া অনেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, দ্যাটস ইজ হেয়ার ফেল। ক্লাস টাইম 9:30, ইটস ফাইনাল। বলেই কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে, তার বিরহে গান গাইতে ইচ্ছে করলো। আগে যদি জানতাম বন্ধু এমন তেরা স্যার পাবো, তবে জীবনে সিয়ার হইতাম না। আমরা ভুরুকুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউটে সে মেয়ের সাথে কথা বলল, সবই শুনেছে সে। মায়েরা অবাক হলো, স্যারদের কি স্টুডেন্টের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটা বিরক্ত হলো সে। ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। প্যান্টের আগে পড়েছে, কাবার থেকে সাদা শার্ট বের করে পরে নেয়, তারপর কালো স্যুট পরে নেয়। কাজগুলো সব খুব মনোযোগ সহিত করেছে। মায়েরার ঘরের ভিতরে আসে। ইরফান এবারও তাকালো না মায়েরার দিকে। সে নিজেকে পরিপাটি করে হাত ঘড়ি পরে আয়নার নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরানোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা খেয়াল করেছে ইরফান একবার তার দিকে তাকালো না। যখন সে ভয়ঙ্কর রেগে গেলে এখন কি রেগে আছে তার উপর? ঢোক গেলে মিনমিন করে বলে, শুনছেন? ইরফান পা থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মায়েরা ঢোক গিলে বলে, আমি আসলে। ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে, তুমি আসলে? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়েরা হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মায়েরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মায়েরার চোখে দিকে তাকিয়ে হুকুমের স্বরে বলে, আই রিপিট, এই ঘরে আশেপাশে যেন তোমাকে আর না দেখি। কথা হেরফের হলে পা দুটো কেটে অনলি 2 সেকেন্ড টাইম নিব। মায়েরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখ পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায়
মায়রাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মায়রাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়রাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফানের চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হলো। ইরফান মায়রার বা হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়রাকে নিয়ে ঘরের ভিতর যায়। মায়রা অবাক হয় শুধু ইরফানের কর্মকাণ্ড দেখে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এতপর মায়রার কাছে এসে দুই হাতে মায়রার গাল আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মায়রা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না যে। ইরফান মায়রার চোখের দিকে তাকালো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়রার পুরো মুখ দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার ওপর ইদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার ওপর, প্রচণ্ড রাগ। মায়রা বোকা বোকা প্রশ্নে ইরফান চুপ করে হজম করে। মায়রা দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়রা চোখের পাতা কেবল ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন মায়রা একদমই বুঝতে পারে না। সেকেন্ড রং বদলায়। ইরফান মায়রার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতে উল্টো পিঠে মায়রার গলা ভাঁজে হাত দেয়। মায়রার শরীর শিরশির করে। ইরফান মায়রার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে, কোথায় ছিলে? মায়রা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়রার দিকে চেয়ে বলে, হোয়াট? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েন থেকে ধরে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, লিটল বার্ড হয়ে এইটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন, স্টুপিড গার্ল? মায়রা অবাক হয়ে তাকায়। মানে? সে ছোট, তাই তার হাতও ছোট, এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলতে থাকে। মায়রার সাথে দাঁড়িয়ে ফোনে কথা বলার ব্যস্ত হয়ে ইরফান, তবে দৃষ্টি তার মায়রার গলায়। ধীরে ধীরে বা হাতে মায়রার গলা থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মায়রা সরে যেতে নিলে ইরফান মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনের কথা বলছে তো বলছেই। মায়রা ভুরু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পিছন থেকে বা হাত গলায় এনে মায়রার বাদামি তিলটার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মায়রা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গেলে দুহাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়রার গলা তিলের উপর তার ঠোঁট জোড়া রাখে। মায়রা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না। কল কেটে হাতে ফোন পকেটে রাখলো। দুহাতে মায়রাকে তার দিকে টেনে আনে। মায়রা ঢোক গেলে ইরফান তার থেকে সরাতে চায়, তবে কোনো কথা বলে না। ইরফান মায়রার তিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে। এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মায়রার মুখের দিকে তাকালে দেখলো মায়রার মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছো? মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়রাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানের থেকে নিজেকে সারাতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝাটকা মেরে মায়রাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্ত নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভ। মায়রার নিজে পাগল পাগল লাগছে। ইরফানের গম্ভীর গলায় বলো, স্পিক আপ। মায়রা ঢোক গিলে তৎক্ষণাৎ কথায় যে রেগে গিয়েছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো না, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে বিলেম দিতে গিয়ে ইরফানকে জড়িয়ে দিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না, তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে আমার বান্ধবীরা আমি সবাই সবসময় এটাই চাইতাম, ওরা সবাই সেই সময় বিয়ে করবে। লাস্ট কথাটা মলিন সুরে বলে মায়রা। ইরফানের মাথা নিচু করে রাখা মায়রার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালো। দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে, তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত ঠান্ডা। ইরফান মায়রা থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথা বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না, এমন অদ্ভুত বিহেভ কেন করছে।
ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়েরার দিকে তাকিয়ে একবার, এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটি বলে শব্দ করে দরজায় লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়েরার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়েরার আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বোলায়, এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মায়েরার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, খেয়ে নিস সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালো ইরফানকে তার ক্লাসরুমে দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনো রকম এক দৌড় দেয়। শেষমেশ তার আগে এই স্যারের রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পিছন থেকে অন্তরা বিরক্ত কণ্ঠে বলে, এই আস্তে যা, পড়ে যাবে। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি, ক্লাস মিস দিলে পরীক্ষা পাবো গোল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতে পারবো না, জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফায় বেশি, তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাব না রেখে ভার্সিটি চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাতের ওপর উঠে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে বলে, কোন বেদপ্রে? সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা, আমারে ফালানোর ধান্দা করছিস নাকি? দেখি সর। নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্ব দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়। ফিসফিসে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দু পা এগোতে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদ ও তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এর তেরা লোকের ঝাড়ি খেতে খেতে তার রাত পার হবে, তাকে নাকি চিনে না। কি ভয়ঙ্কর পোল্টিবাস লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর দেয়, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং অ্যান্সার। নুসরাত খুব ভালোই বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে, মানে এই স্যার তাকে তাদের ধুয়ে দিবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছু বলল না, এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবল নীরবতা সম্মতির লক্ষণ। ভিতরে প্রবেশ করে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনে পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, আর ইউ নো অ্যালাউ মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবাই চোখে মুখে ক্লান্তি। ইরফান এবার হাত ঘড়িতে টাইম দেখলো। এবার গম্ভীর গলায়, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তে দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান আর অফিসের স্টাফরা সাথে ফোন কথা বলে কিছু সময় ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদদের কেন্দ্রে দেওয়া মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকে একটু লেট হয়েছে, তবু এই স্যারের জন্য 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবনে প্যারামায় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতে নুসরাত একদৌড়ে রুমের ভিতর গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ। আমার পা গেল। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই, এই স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশে চেয়ারে বসে বলে, এমনি মেজাজ খারাপ হয়ে আছে, এরই মধ্যে মাইয়া মানুষের ঢং দেখে আরও মেজাজ গরম করা অ্যাসেম্বলি জাফুট। নুসরাত মাথা ঠোলে কটমটো দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে, তোরে সারুম না সাজিদদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক। আমি কালো হয়ে বাংলাদেশে মান রাখছি, তোরা শালি সাদা হইয়া বাংলাদেশের নাম ধুইয়া ফেলছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারাহ ক্লাস তার ফ্রেন্ড জুইয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুইয়ের খালাতো ভাই জামিল এসে সামনে
একটা চেয়ারে বসে। ফারাহ ভুরু কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পরই ক্লাস যা। জামিল গাছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানে বসে ক্লাস করব, তোর বাপের কি? ফারাহ মুখ কুচকে জুয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখন ক্লাসে শুদ্ধ প্রবেশ করে, সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারাহের পাশে দাঁচিয়ে বসে। শুদ্ধ নজর সর্বপ্রথম ফারাহর দিকে পড়ল, দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালো, দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো, আজ কি তার মেজাজ খারাপ দিবস নাকি? ফারাহর দিকে আর তাকালো না, চুপচাপ লেকচার দিয়ে শুরু করলো। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়, এরপর থেমে যায়, চেয়ারে গিয়ে বসে পড়ে, বুকে দুহাত গুজে চোখ বুজে বিরক্ত নিঃশ্বাস ফেলে। জামিল ফারাহ দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারাহ চিরচিরিত করে বলল, গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তারই মাঝে ফারাহ রেগে হঠাৎই বলে উঠল, বাপ হয়েছে? ফারাহ যদি এত জোরে কথা বলতে চায়নি, না চাইতো, গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসের সবাই ফারাহর দিকে তাকায়। শুদ্ধ নিজের ভুরু কুচকে চেয়ে আছে ফারাহর দিকে। ফারাহ ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসার জুই ফিসফিসে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারাহ কটমটো দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। এরপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বল তো, আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেয়। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারাহর দিকে চেয়ে ধমকে বলে, শ্যাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারাহ চোখ বন্ধ। শুদ্ধ গটগট পায়ে এগিয়ে যায় ফারাহ বরাবর, দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, সরি, আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এ যেন টিচারের কথা শুনতে হয় গো। জামিল সম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেখে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়, কি আর করব, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারাহ দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের যেন ক্লাসরুম নয়। ফারাহ ঢোক গেলে ঠিক বুঝলো তার দিকে চেয়ে কথাটা বলেছে। শুধু সামনে গিয়ে আরও 10 মিনিট লেকচার দেয়। এরপর সবাই সবার উদ্দেশ্যে বলে, এই টপিক এর বাকি অংশ নেক্সট ডে। বাইরে দাঁড় করানো ছেলেটি পড়বে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেল। তার জীবন শেষ। শুদ্ধ ফারাহর দিকে তাকায়। ফারাহ শুদ্ধর দিকে তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে দিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারাহ ভুরু কুচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারাহ তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে চায়। তখনই পিছন থেকে ফারাহ ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছনে ফিরে তাকালো, চোখগুলো লাল। ফারাহ শুদ্ধকে কাছে থেকে দেখে আরও অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো, তেমন কাউকে না দেখে পেয়ে ফারাহকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারাহ অন্ধকারে অবাক হয়ে কিছু বলতে চায়, তবে আগে শুদ্ধ ফারাহ শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহ কেঁপে ওঠে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারাহ থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধর হাতে বাঁধন খানিকটা শক্ত করলো, কিন্তু কোনো কথা বলল না। ফারাহ ঢোক গেলে শুদ্ধর পিঠে হাত রাখে, আবার বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, আমার ফারাহ পাখি তুমি। কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারাহ ছেড়ে ফারাহর বাম গালের সাথে তার গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার। আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছ? আমার বউ তুমি হবে, আমার ফারাহ পাখি। ফারাহ শরীর শিরশির করে। শুদ্ধ ফারাহর গালে ঠোঁট দাবায়। ফারাহ ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ নিয়েও এক কাজ করলো। শুদ্ধ ফারাহর দুগালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফারাহর কপালের সাথে কপাল ঠেকে বুঝে বলে, আই এম সরি ফারাহ পাখি, যা যা করেছি সবগুলোর জন্য তোমার স্বামীর হক নষ্ট করেছি, বাট স্বামী তো আমি হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই, তুমি কিছু মনে করো না। ফারাহ পাখি চলো আমরা বিয়ে করে নিই এক্ষুনি। ফারাহ ঢোক গেলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারাহ ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথাও নিজে থেকে জড়িয়ে ধরবে, তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতে বাড়ি আমার হবু বউর অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারাহ রেগে যায়, এই লোক জীবনে শুধরাবে না। ধাক্কা দিয়ে বলে, তোমার এক বাড়িতে ছিল আমি, তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো, দু হাতে আসলায় ফারাহর মুখটা
নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফারাও পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছো? ফারাও অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুধু এসব নতুন নতুন রূপে মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় করালো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারাও শক্ত করে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, বসছো তো? আমি রাখতে পারছি না। হয়তো তুমি মার খেতে আমার হাতে রাখুন। ফারাও ঢোক গেলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনও তোমার বউ ভাবে। শুধু হেসে ফেলল। ফারাও কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি। একটু আগেই তো বললাম হবু বউ, তুমি কি বাংলা কম বোঝাও? ফারাও মুচড়ামুচড়ি করে, রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল, দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারাহর দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারাহ শুদ্ধর কথা উত্তর না করে উল্টো প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে? তোমার মা কষ্ট পাবে না? বলে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারাহর দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে ফারাহ অবাক ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারাও। ফারাও রেগে বলে, তুমি কি জীবনও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফারাও, একটু কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি। ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারাও অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। ভুরু কুচকে চেয়ে আছে ফারাহর দিকে। ফারাহ চোখ জোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে যেন কান্না পায়। ফারাহ তেমনি হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে যেন তো চোখ ভিজছে। তাহলে সত্যি শুদ্ধ মেয়েটাকে বিয়ে করে নিবে? তার কি হবে? ফারাহ নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুধু মৃদু স্বরে বলে, একদম। ফারাহ মাথা নিচু করে নেয়, কান্নামাখা গলায় বলে, তুমি আসলে খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের বেগে ফারাহর কাছে এগিয়ে আসে। হিজাবের ওপর দিয়ে ফারাহর মাথার পিছনে চুলের গোছা শক্ত করে ধরে ডান হাতে ফারাহর গাল চেপে মুখ উঁচু করে ফারাহর চুলে গালে ভীষণ ব্যথা পায়। মৃদু আর্তনাদ করে ওঠে, আহ শুদ্ধ ভাই, ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরও শক্ত করে ধরলো ফারাহর গাল। দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসা প্রুফ দেব। বলেছিলাম না তোকে? তবু জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দেই বেশি, এজন্য আমার দাম নেই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে। তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জন্মের আফসোসের আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংখ্যা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগে চেয়ে শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলে ফারাহকে ধাক্কা দেয়। ফারাহ পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধ এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলের একটা লাথি মেরে রেগে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। ফারাহ কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভিতর প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্ত নিঃশ্বাস ফেলে। ফারাহ মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলা ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিছু বুঝেননি। গলা ছেড়ে বলে, কি অবস্থা শুদ্ধ? অনেক দিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়। একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ মুছে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুধু, বিকেল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকে আবারও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়। গন্তব্য বাড়ি ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল। পিছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধর পায়ে গতি বাড়ালো। তার আগে ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধ পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখে পায়ে হাসি ছিটে ফোটা নেই। কিছুটা দূরে ফারহাদের দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে যে হঠাৎই ফাইজ বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করে ঘেঁষবি না। কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না।
কিছুটা দূরে দাঁড়ানো ফারাহ ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারাহর সোজা নিয়ে যায়। ফারাহ ভুরু কুচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে ভাব, তখনই শুদ্ধ ব্রেক ঘুচিয়ে ভার্সিটি গেট থেকে বেরিয়ে যায়। সামনে আয়না একবার ফারাহ মুখটা দেখে মৃদু হাসলো, বিড়বিড় করলো, ফারাহ পাখি কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকেল 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। মায়রাকে ঘরে দেখলো না, বিরক্ত হলো বোধ হয়। ওয়াশরুম গিয়ে সাবান না, এরপর একটা গ্যাবার্ডিং প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠক ঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনি পা রাখতে চোখে মুখে বিস্ময় ভর করে। মায়েরা মেঝেতে গোল হয়ে বসেছে, তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলো একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টি ফুল আনিয়েছে মায়েরা। কোলের ওপর একটা টব খুব মনোযোগ সহে মাটি ভরছে। এরপর লাল ছোট নয়নতারা ফুলের গাছটি নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্বজয় করার মতো একটা হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগুতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগে সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারল না। এখন তাকে কি করবে লোকটি? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরার কপালে গালে অসংখ্য জায়গা মাটি লেগে। ইরফান ডান হাতে উঠিয়ে মায়েরার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরও অনেকেই আছে, তারা করবে। মায়ের মন খারাপ করে বলল, রীতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরও 2 জন আছে। মায়েরা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়েরা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে, তারা এই বাড়িতে কাজ করবে, কারণ এই বাড়িতে কেউ তাদের পাঠিয়েছে, কিন্তু আপনার বাবা মা কেউ জানে না এই ব্যাপারে। কেমন ভূতের ব্যাপার? ইরফান শান্ত চোখে মায়েরার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকা সামান্য বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? মায়েরা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়েরার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভিতর যেতে যেতে ছোট্ট করে বলে, পারবে।